পাকিস্তানের ইতিহাসের সূচনা বোঝার জন্য ব্রিটিশ শাসনামলের ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে সামনে আনতে হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ শাসনের অধীনে শিক্ষা, প্রশাসন ও অর্থনীতিতে মুসলমানদের পশ্চাৎপদতা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং এই প্রেক্ষাপটে মুসলিম বুদ্ধিজীবী ও নেতারা নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য সংগঠিত হতে থাকেন। স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলন মুসলিম সমাজকে আধুনিক শিক্ষার দিকে এগিয়ে দেয় এবং একটি নতুন রাজনৈতিক চেতনার জন্ম দেয়। ২০ শতকের শুরুতে মুসলমানদের জন্য আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটি প্রথম দিকে ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতার নীতি অনুসরণ করলেও ধীরে ধীরে এটি মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক দাবির প্রতিনিধিত্ব করতে শুরু করে। ১৯০৯ সালের মিন্টো মরলে সংস্কারের মাধ্যমে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থার প্রবর্তন তাদের রাজনৈতিক পরিচয়কে আরও দৃঢ় করে তোলে। একই সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসও ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল। তবে কংগ্রেসের মধ্যে অনেক মুসলিম নেতা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে একটি ধারণা জন্ম নিতে থাকে যে কংগ্রেস মূলত হিন্দুদের স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এই দ্বন্দ্ব ধীরে ধীরে দুই সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়িয়ে দেয়। ১৯৩০ সালে আল্লামা ইকবাল তার বিখ্যাত এলাহাবাদ ভাষণে উত্তর পশ্চিম ভারতের মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা তুলে ধরেন। যদিও তখন এটি একটি স্পষ্ট রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি হিসেবে দেখা হয়নি, তবে এটি পরবর্তী সময়ে পাকিস্তান আন্দোলনের ভিত্তি তৈরি করে। এরপর ১৯৪০ সালে লাহোর প্রস্তাব মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি স্পষ্টভাবে তুলে ধরে। এই প্রস্তাবই পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। মোহাম্মদ আলী জিন্নাহ এই আন্দোলনের প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন। তিনি মুসলিম লীগের নেতৃত্ব দিয়ে মুসলমানদের স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যান। তার নেতৃত্বে মুসলিম লীগ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম আসনের অধিকাংশই জয় করে তাদের দাবির বৈধতা প্রমাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে স্বাধীনতার প্রশ্নে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতপার্থক্য তীব্র হয়ে ওঠে। কংগ্রেস একটি একক ভারত চাইলেও মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের দাবিতে অনড় থাকে। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত দেশভাগের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এর প্রতিষ্ঠার সময় দেশটি দুইটি ভৌগোলিক অংশে বিভক্ত ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। এই দুই অংশের মধ্যে ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অবস্থার পার্থক্য সুস্পষ্ট ছিল, যা পরবর্তীতে বড় ধরনের রাজনৈতিক সংকটের কারণ হয়। স্বাধীনতার পর পাকিস্তানকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রশাসনিক কাঠামো গঠন, শরণার্থী সমস্যা মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন এবং একটি সংবিধান প্রণয়ন এসব ছিল নতুন রাষ্ট্রের জন্য কঠিন কাজ। তাছাড়া ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে বিরোধ দ্রুতই একটি বড় সংঘাতে রূপ নেয়, যা দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদে প্রভাবিত করে। ১৯৫৬ সালে পাকিস্তান প্রথম সংবিধান গ্রহণ করে এবং নিজেকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। তবে রাজনৈতিক অস্থিরতা, সামরিক হস্তক্ষেপ এবং ক্ষমতার লড়াই দেশটির ডেমোক্রেটিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় দখল করেন, যা পাকিস্তানের রাজনীতিতে সামরিক শাসনের সূচনা করে। এই সময়ে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। তারা মনে করত যে পশ্চিম পাকিস্তান তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। ভাষা আন্দোলন, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি জোরালো হয়ে ওঠে। পাকিস্তানের স্বাধীনতার পরবর্তী সময়টি ছিল একদিকে রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জে পূর্ণ, অন্যদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার রাজনীতির কারণে ক্রমাগত অস্থির। ১৯৪৭ সালের স্বাধীনতার পর দেশটি একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়। প্রতিষ্ঠাতা নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালে মৃত্যুবরণ করলে নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়।
তার অকাল মৃত্যুর ফলে পাকিস্তান এমন এক অবস্থায় পড়ে যেখানে শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের অভাব স্পষ্ট হয়ে ওঠে। এর পরপরই প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ১৯৫১ সালে আততায়ীর হাতে নিহত হন, যা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তোলে। এই সময়ে পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা ছিল একটি গ্রহণযোগ্য সংবিধান প্রণয়ন করা। বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে মতপার্থক্যের কারণে সংবিধান প্রণয়ন দীর্ঘ সময় ধরে বিলম্বিত হয়। অবশেষে ১৯৫৬ সালে পাকিস্তান একটি সংবিধান গ্রহণ করে এবং ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু এই সংবিধান কার্যকর হওয়ার পরও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসেনি। সরকার পরিবর্তন, দলীয় কোন্দল এবং প্রশাসনিক দুর্বলতা দেশটিকে ক্রমশ অস্থির করে তোলে। ১৯৬০-এর সমাবেশে জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং দেশে সামরিক শাসন জারি করেন। এটি ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম সামরিক শাসন, যা পরবর্তীতে দেশের রাজনীতিতে একটি স্থায়ী প্রভাব ফেলে। আইয়ুব খান নিজেকে আধুনিকতার প্রতীক হিসেবে উপস্থাপন করেন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার শাসনামলে শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়ন কিছুটা অগ্রগতি লাভ করে, বিশেষত পশ্চিম পাকিস্তানে। তবে এই উন্নয়নের সুফল সমানভাবে পূর্ব পাকিস্তানে পৌঁছায়নি। পূর্ব পাকিস্তানের জনগণ ক্রমশ অনুভব করতে থাকে যে তারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছে। তাদের ভাষা, সংস্কৃতি এবং পরিচয়কে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। ১৯৫২ সালের ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে আত্মপরিচয়ের চেতনাকে আরও শক্তিশালী করে তোলে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিবর্ষণ একটি গভীর ক্ষোভের জন্ম দেয়, যা পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের ভিত্তি তৈরি করে। আইয়ুব খানের শাসনামলে ১৯৬২ সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যা প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা চালু করে। কিন্তু এই সংবিধান জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। রাজনৈতিক বিরোধীদের দমন, মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং কেন্দ্রীভূত ক্ষমতার কারণে জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধ পাকিস্তানের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতিকে আরও দুর্বল করে তোলে। যদিও সরকার যুদ্ধকে বিজয় হিসেবে প্রচার করে, বাস্তবে এটি ছিল দেশের জন্য একটি বড় ধাক্কা। ১৯৬০-এর সমাবেশে আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু হয়। ছাত্র, শ্রমিক এবং সাধারণ জনগণ তার শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এই আন্দোলনের ফলে ১৯৬৯ সালে আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন এবং জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন। ইয়াহিয়া খান দেশে আবারও সামরিক শাসন জারি করেন, তবে তিনি সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। ১৯৭০ সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং শেখ মুজিবুর রহমান দেশের প্রধানমন্ত্রী হবার অধিকার লাভ করেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায়। ক্ষমতা হস্তান্তরে বিলম্ব এবং রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা ইতিহাসে একটি নৃশংস অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। এই অভিযানের ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় এবং কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়। এই পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধে রূপ নেয়, যেখানে পূর্ব পাকিস্তানের জনগণ স্বাধীনতার জন্য লড়াই শুরু করে। ডিসেম্বর ১৯৭১-এ ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফলে যুদ্ধের গতি দ্রুত পাল্টে যায়। পাকিস্তানি বাহিনী পরাজিত হয় এবং ১৬ ডিসেম্বর পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই ঘটনাটি পাকিস্তানের ইতিহাসে একটি বড় ধাক্কা এবং জাতীয় আত্মপরিচয়ের সংকট সৃষ্টি করে। বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তান একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়। দেশটি তার ভৌগোলিক অখণ্ডতা হারায় এবং রাজনৈতিকভাবে পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। জুলফিকার আলী ভুট্টো ক্ষমতায় আসেন এবং দেশকে পুনর্গঠনের উদ্যোগ নেন। তিনি একটি নতুন সংবিধান প্রণয়ন করেন, যা ১৯৭৩ সালে কার্যকর হয় এবং দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে। তবে রাজনৈতিক অস্থিরতা এখানেই শেষ হয়নি। ভুট্টোর শাসনামলেও বিরোধী দলগুলোর সঙ্গে সংঘাত, নির্বাচন নিয়ে
নিয়ে বিতর্ক এবং জন অসন্তোষ দেখা দেয় ১৯৭৭ সালে জেনারেল জিয়াউল হক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং আবারও দেশে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয় তার শাসনামলে ইসলামায়নের নীতি জোরদার করা হয় এবং রাজনৈতিক কার্যকলাপ সীমিত করা হয় এই পুরো সময়কালটি পাকিস্তানের ইতিহাসে একটি জটিল এবং গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে রাষ্ট্র গঠন সামরিক শাসন গণতন্ত্রের সংগ্রাম এবং জাতীয় পরিচয়ের প্রশ্ন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তান এক গভীর সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে ১৯৭১ সালের পরাজয় শুধু ভৌগোলিক ক্ষতিই নয় বরং জাতীয় আত্মবিশ্বাস ও রাজনৈতিক কাঠামোর ওপরও বড় আঘাত হানে এই সময়ে জুলফিকার আলী ভুট্টো দেশের নেতৃত্ব গ্রহণ করেন এবং একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন তিনি একদিকে সামরিক শাসনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন অন্যদিকে অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের চেষ্টা করেন ভুট্টো ১৯৭৩ সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করেন যা পাকিস্তানকে একটি ফেডারেল সংসদীয় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে এই সংবিধান দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল কারণ এটি নাগরিক অধিকার প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করার চেষ্টা করে তার শাসনামলে শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয় এবং কৃষি খাতে সংস্কার আনার চেষ্টা করা হয় তবে এই পদক্ষেপগুলো সবসময় প্রত্যাশিত ফল দেয়নি বরং কিছু ক্ষেত্রে অর্থনীতিতে স্থবিরতা সৃষ্টি করে ভুট্টোর শাসনামলে রাজনৈতিক বিরোধিতাও বাড়তে থাকে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ তোলে এবং ১৯৭৭ সালের নির্বাচনে চুরচিপির অভিযোগ এনে দেশব্যাপী আন্দোলন শুরু করে এই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী হস্তক্ষেপ করে জেনারেল জিয়াউল হক ১৯৭৭ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং ভুট্টোকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে বিতর্কিত এক বিচার প্রক্রিয়ার মাধ্যমে ভুট্টোকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা পাকিস্তানের রাজনীতিতে একটি গভীর দাগ রেখে যায় জিয়াউল হকের শাসনামল পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় তিনি দেশে ইসলামায়নের নীতি জোরদার করেন এবং শরিয়া আইন প্রয়োগের উদ্যোগ নেন শিক্ষা আইন ও সমাজ ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করা হয় একই সঙ্গে রাজনৈতিক বলগুলির কার্যক্রম সীমিত করা হয় এবং সংবাদ মাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ চালালে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থানে চলে আসে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে সমর্থন দিতে শুরু করে কারণ তারা আফগান মুজাহিদিনদের সহায়তা দিতে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চেয়েছিল এই সময়ে পাকিস্তানে বিপুল পরিমাণ বিদেশি সহায়তা আসে যা অর্থনীতিতে কিছুটা গতি আনে তবে এর সঙ্গে সঙ্গে অস্ত্র ও মাদক পাচার এবং উগ্রবাদী গোষ্ঠীর উত্থানও বাড়তে থাকে যা পরবর্তীতে বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ১৯৮৮ সালে জিয়াউল হক একটি বিমান দুর্ঘটনায় নিহত হলে পাকিস্তানে আবারও পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয় এরপর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয় বেনেজির ভুট্টো জুলফিকার আলী ভুট্টোর কন্যা পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসেন তার শাসনাময় ছিল একদিকে আশার প্রতীক অন্যদিকে নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ ১৯৯০-এর দশকে পাকিস্তানের রাজনীতি ছিল অত্যন্ত অস্থির বেনেজির ভুট্টো এবং নওয়াজ শরীফের মধ্যে ক্ষমতার পালাবদল চলতে থাকে এই সময়ে দুর্নীতি রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রশাসনিক দুর্বলতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে সরকার বারবার ভেঙে দেওয়া হয় এবং সামরিক ও বেসামরিক শক্তির মধ্যে টানাপোড়েন অব্যাহত থাকে ১৯৮৮ সালে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে নিজেকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে ঘোষণা করে এই পদক্ষেপ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং ভারতের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে যদিও এটি দেশের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করে তবে এর ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও মুখোমুখি হতে হয় ১৯৯৯ সালে আবারও একটি সামরিক অভ্যুত্থান ঘটে যখন জেনারেল পারভেজ মুশাররফ ক্ষমতা দখল করেন তিনি নিজেকে সংস্কারক হিসাবে উপস্থাপন করেন এবং অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দেন তার শাসনামলে কিছু অর্থনৈতিক অগ্রগতি হলেও গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে সমালোচনা অব্যাহত থাকে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাস হামলার পর পাকিস্তান আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে কাজ করে। এর ফলে দেশটি আন্তর্জাতিক সহায়তা লাভ করে, তবে একই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জও বেড়ে যায়। জঙ্গি সংগঠনগুলির কার্যক্রম বৃদ্ধি পায় এবং দেশে সন্ত্রাস হামলার সংখ্যা বাড়তে থাকে। 2008 সালে পাকিস্তানে আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। পরবর্তী বছরগুলিতে দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করে, যদিও নানা চ্যালেঞ্জ রয়ে যায়। অর্থনৈতিক সমস্যা, জ্বালানি সংকট, সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক বিভাজন পাকিস্তানের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে প্রবেশের সঙ্গে সঙ্গে পাকিস্তান একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়, যেখানে গণতান্ত্রিক ধারাবাহিকতা, সন্ত্রাসবিরোধী লড়াই, অর্থনৈতিক পুনর্গঠন এবং আন্তর্জাতিক কূটনীতির জটিল ভারসাম্য একসঙ্গে সামলাতে হয়। 2008 সালের পর বেসামরিক সরকার ক্ষমতায় থাকলেও সামরিক বাহিনীর প্রভাব পুরোপুরি কমে যায়নি। রাষ্ট্র পরিচালনায় এক ধরনের দ্বৈত কাঠামো তৈরি হয়, যেখানে নির্বাচিত সরকার ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং কখনো কখনো দ্বন্দ্ব দেখা যায়। এই সময়ে পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল অভ্যন্তরীণ নিরাপত্তা। তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং অন্যান্য জঙ্গি সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালাতে থাকে। বোমা হামলা, আত্মঘাতী আক্রমণ এবং সামরিক স্থাপনার উপর হামলা দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উত্তর মধ্য পশ্চাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই অভিযানগুলো কিছু ক্ষেত্রে সফল হলেও এর ফলে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয় এবং মানবিক সংকট সৃষ্টি হয়। 2008 থেকে 2013 সাল পর্যন্ত আসিফ আলী জারদারির নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি সরকার পরিচালনা করে। এই সময়ে 18তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়, যা প্রাদেশিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কমিয়ে সংসদের হাতে আরও ক্ষমতা দেয়। এটি পাকিস্তানের গণতান্ত্রিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হয়। 2013 সালে নওয়াজ শরীফ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একটি বেসামরিক সরকার তার পূর্ণ মেয়াদ শেষ করে শান্তিপূর্ণভাবে আরেকটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক সংকেত ছিল। নওয়াজ শরীফ অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দেন। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের মাধ্যমে বিপুল বিনিয়োগ আসে, যা দেশের অবকাঠামো উন্নয়নে সহায়ক হয়। তবে নওয়াজ শরীফের শাসনামলও বিতর্কমুক্ত ছিল না। পানামা পেপারস কেলেঙ্কারির কারণে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং 2017 সালে সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করে। এর ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং রাজনৈতিক অস্থিরতা আবারও বাড়তে থাকে। 2018 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে ইমরান খান ক্ষমতায় আসেন। তিনি নতুন পাকিস্তানের প্রতিশ্রুতি দিয়ে দুর্নীতি দমন, কল্যাণমূলক রাষ্ট্র গঠন এবং অর্থনৈতিক সংস্কারের কথা বলেন। তার শাসনামলে সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হয়, যেমন এহসাস প্রোগ্রাম, যা দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক ঋণের চাপ তার সরকারের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই সময়ে পাকিস্তানের বৈদেশিক নীতিতেও পরিবর্তন লক্ষ্য করা যায়। একদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হয়, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে উত্থান পতন দেখা যায়। আফগানিস্তানের পরিস্থিতি, বিশেষ করে তালেবানের পুনরুত্থান, পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নিরাপত্তা ইস্যু হয়ে ওঠে। 2022 সালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতা হারান। এরপর শাহবাজ শরীফের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এই সময়ে পাকিস্তান তীব্র অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়, যার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকট উল্লেখযোগ্য। আন্তর্জাতিক মুদ্রানীতি সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তবে সাধারণ জনগণের উপর এর প্রভাব পড়ে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন পাকিস্তানের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়। 2022 সালের ভয়াবহ বন্যা দেশের বড় অংশকে ক্ষতিগ্রস্ত করে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে এবং আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। বর্তমান সময়ে পাকিস্তান এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে তাকে একসঙ্গে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে: রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, অর্থনৈতিক পুনরুত্থান, সন্ত্রাসবাদ দমন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা। একই সঙ্গে তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান সময়ে ধারাবাহিকতা ধরে রাখলে পাকিস্তানের ইতিহাসকে বুঝতে গেলে এখনকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতার গভীরে প্রবেশ করতে হয়।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটি এক ধরনের স্থিতিশীল অস্থিরতার মধ্যে অবস্থান করছে, যেখানে সরকার আছে, নির্বাচন হয়, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার টানাপোড়েন এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবিশ্বাস পুরোপুরি দূর হয়নি। 2022 সালের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে একটি বড় পরিবর্তন দেখা যায়। ইমরান খানের ক্ষমতাচ্যুতি শুধু একটি সরকার পরিবর্তনের ঘটনা ছিল না, বরং এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির গভীর বিভাজনকে সামনে নিয়ে আসে। একদিকে তার সমর্থকরা এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখেন, অন্যদিকে বিরোধীরা এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলে দাবি করে। এই দ্বন্দ্ব দেশের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তোলে এবং রাস্তায় আন্দোলন, প্রতিবাদ ও সংঘর্ষের ঘটনা বাড়তে থাকে। এই সময়ে পাকিস্তানের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেন দেশের রাজনৈতিক ভারসাম্য এখনও পুরোপুরি বেসামরিক সরকারের হাতে নেই, বরং বিভিন্ন শক্তির মধ্যে একটি অদৃশ্য সমঝোতা বা সংঘর্ষ কাজ করছে। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলেও তা সবসময় মসৃণভাবে পরিচালিত হয় না। অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান একটি কঠিন সময় পার করছে। বৈদেশিক ঋণের বোঝা, মুদ্রাস্ফীতি, রুপির মান অবমূল্যায়ন এবং জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। মধ্যবিত্ত শ্রেণী ক্রমশ চাপে পড়ছে এবং দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা আরও নাজুক হয়ে উঠছে। সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চুক্তি করে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার চেষ্টা করছে, তবে এর বিনিময়ে নেওয়া কঠোর অর্থনৈতিক পদক্ষেপগুলো জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। একই সময়ে পাকিস্তানের জন্য একটি বড় সম্ভাবনার ক্ষেত্র হল তার তরুণ জনগোষ্ঠী। দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ, যারা প্রযুক্তি, শিক্ষা এবং উদ্যোক্তা কার্যক্রমে আগ্রহী। তথ্য প্রযুক্তি খাত, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপ সংস্কৃতি ধীরে ধীরে বিস্তার লাভ করছে। যদি সঠিক নীতি ও সুযোগ দেওয়া যায়, তাহলে এই তরুণ শক্তি পাকিস্তানের অর্থনীতিকে নতুন দিক নির্দেশনা দিতে পারে। কিন্তু এই সম্ভাবনার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। অনেক তরুণ উচ্চশিক্ষা পেলেও কর্মসংস্থানের সুযোগ সীমিত, ফলে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্রেইন ড্রেন বা মেধা পাচার, যেখানে দক্ষ মানুষ বিদেশে চলে যাচ্ছে উন্নত সুযোগের সন্ধানে। নিরাপত্তা পরিস্থিতিও পুরোপুরি স্থিতিশীল নয়। যদিও বড় ধরনের সন্ত্রাসী হামলা আগের তুলনায় কমেছে, তবুও সীমান্ত অঞ্চল এবং কিছু শহরে নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে। আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি পাকিস্তানের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়েছে। সীমান্তে উত্তেজনা, শরণার্থী সমস্যা এবং জঙ্গি কার্যক্রমের সম্ভাবনা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে চাপে রাখছে। জলবায়ু পরিবর্তন পাকিস্তানের জন্য ক্রমবর্ধমান একটি হুমকি। বন্যা, খরা, তাপপ্রবাহ এবং পানির সংকট দেশের কৃষি ও অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করছে। বিশেষ করে 2022 সালের বন্যার পর থেকে এই বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই সমস্যার সমাধানে কাজ করলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবায়ন এখনও একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান একটি ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করার চেষ্টা করছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নত রাখার চেষ্টা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও শ্রমবাজার ভিত্তিক সম্পর্কও পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে পাকিস্তান বর্তমানে এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তার সামনে একই সঙ্গে সংকট ও সম্ভাবনা দুটোই রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, অর্থনৈতিক সংস্কার সফলভাবে বাস্তবায়ন করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা, এসবই আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের দিকে তাকালে পাকিস্তানের ইতিহাস এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে অতীতের অভিজ্ঞতা এবং বর্তমানের চ্যালেঞ্জ একসঙ্গে মিলিয়ে একটি নতুন পথ নির্ধারণের প্রয়োজনীয়তা তৈরি করেছে। রাষ্ট্রটি তার জন্মলগ্ন থেকেই নানা সংকট, সামরিক শাসন, রাজনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে এসেছে। এখন প্রশ্ন হল, এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান কি একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত হতে পারবে? প্রথমত, পাকিস্তানের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে তার রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনৈতিক দলগুলো পারস্পরিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে, তবে দেশটি একটি স্থিতিশীল পথ খুঁজে পেতে পারে।
কিন্তু যদি ক্ষমতার লড়াই, প্রতিশোধমূলক রাজনীতি এবং প্রতিষ্ঠানগুলির মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে তাহলে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। অতীতের অভিজ্ঞতা দেখায় যে বারবার সামরিক হস্তক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করেছে, তাই বেসামরিক শাসনের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের সামনে বড় সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই রয়েছে। একদিকে দেশটি ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যা বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে তাকে একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের মতো প্রকল্পগুলি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে শিল্প, জ্বালানি এবং পরিবহন ক্ষেত্রে বড় ধরনের উন্নয়ন সম্ভব। অন্যদিকে ঋণের চাপ, মুদ্রাস্ফীতি এবং কর ব্যবস্থার দুর্বলতা অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। তাই স্বচ্ছতা, সুশাসন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত জরুরি। সামাজিক দিক থেকেও পাকিস্তানের সামনে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং লিঙ্গ সমতা নিশ্চিত না করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণ বাড়ানো দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ধার্মিক সহনশীলতা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। তরুণ জনগোষ্ঠী পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হতে পারে যদি তাদের সঠিকভাবে কাজে লাগানো যায়। প্রযুক্তি, উদ্ভাবন এবং উদ্যোক্তা কার্যক্রমে বিনিয়োগ বাড়ানো হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং অর্থনীতি আরও গতিশীল হতে পারে। তবে এর জন্য প্রয়োজন দক্ষতা উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং একটি সহায়ক পরিবেশ। নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও পাকিস্তানকে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে। আঞ্চলিক শান্তি ও সহযোগিতা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন সহজ হবে। ভারতের সঙ্গে সম্পর্ক, আফগানিস্তানের পরিস্থিতি এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এসবই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তরঙ্গবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন আগামী দিনের একটি বড় বাস্তবতা, যা পাকিস্তানকে সরাসরি প্রভাবিত করছে। পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। যদি এই বিষয়গুলো উপেক্ষা করা হয় তাহলে ভবিষ্যতে অর্থনীতি এবং সমাজ উভয়ই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। সবশেষে বলা যায়, পাকিস্তানের ভবিষ্যৎ কোনো একক বিষয় নির্ভর করছে না, বরং এটি একটি জটিল সমন্বয়ের ফল। রাজনীতি, অর্থনীতি, সমাজ, নিরাপত্তা এবং পরিবেশ সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং বর্তমানের বাস্তবতা বুঝে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে পাকিস্তান একটি স্থিতিশীল এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। পাকিস্তানের ভবিষ্যৎকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে গেলে শুধু সম্ভাবনা বা চ্যালেঞ্জের সাধারণ আলোচনা যথেষ্ট নয়, বরং রাষ্ট্রের ভেতরের কাঠামোগত বাস্তবতা, ঐতিহাসিক প্রবণতা এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তার সম্পর্ক এসব একত্রে বিবেচনা করতে হয়। এই অধ্যায়ে সেই বৃহত্তর প্রেক্ষাপট তুলে ধরা যায়, যেখানে পাকিস্তান কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি চলমান প্রক্রিয়া যা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং নিজেকে নতুনভাবে গঠন করছে। প্রথমেই আসে রাষ্ট্রের কাঠামোগত প্রশ্ন। পাকিস্তানের ইতিহাসে বারবার দেখা গেছে যে বেসামরিক সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। এই দ্বৈত ক্ষমতার কাঠামো রাষ্ট্র পরিচালনায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে, যেখানে নীতি নির্ধারণের ক্ষেত্রে কখনো প্রকাশ্য, কখনো অপ্রকাশ্য প্রভাব কাজ করে। ভবিষ্যতে যদি পাকিস্তান একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে চায় তাহলে এই কাঠামোগত দ্বন্দ্বের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এর অর্থ শুধু নির্বাচন নয়, বরং আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান একটি রূপান্তরের সন্ধিক্ষণে রয়েছে। দীর্ঘদিন ধরে দেশটি বৈদেশিক সহায়তা, ঋণ এবং সীমিত শিল্পভিত্তির ওপর নির্ভর করে এসেছে। কিন্তু বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মডেল আর টেকসই নয়। এখন প্রয়োজন একটি উৎপাদন ভিত্তিক, রপ্তানিমুখী এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তোলা। কৃষি খাত এখনও পাকিস্তানের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আধুনিক প্রযুক্তি ও সঠিক নীতির অভাবে এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। একইভাবে শিল্প খাতেও বৈচিত্র্য আনা জরুরি, যাতে দেশটি শুধু কয়েকটি খাতে সীমাবদ্ধ না থেকে একটি বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে পারে।
ডিজিটাল অর্থনীতি পাকিস্তানের জন্য একটি নতুন সুযোগের ক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে। ফ্রিল্যান্সিং, আইটি সেবা, সফটওয়্যার উন্নয়ন এবং স্টার্টআপ সংস্কৃতি এসব খাতে তরুণরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সরকার যদি এই খাতে বিনিয়োগ বাড়ায়, অবকাঠামো উন্নত করে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে, তাহলে এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হতে পারে। তবে এর জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং একটি স্বচ্ছ নীতিমালা। সামাজিক কাঠামোর দিক থেকেও পাকিস্তান একটি জটিল বাস্তবতার মধ্যে রয়েছে। একদিকে রয়েছে ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক নিয়ম, অন্যদিকে রয়েছে আধুনিকতা, বৈশ্বিক প্রভাব এবং পরিবর্তনের দাবি। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ নয়। বিশেষ করে নারীর অধিকার, শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক অগ্রগতি হলেও এখনও অনেক বাধা রয়েছে। যদি সমাজের অর্ধেক জনগোষ্ঠী পূর্ণ সম্ভাবনায় অংশগ্রহণ করতে না পারে, তাহলে দেশের সামগ্রিক উন্নয়নও সীমিত হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার সংস্কার পাকিস্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা, সরকারি, বেসরকারি এবং মাদ্রাসা একসঙ্গে চলমান, যা একটি সমন্বিত জাতীয় পরিচয় গঠনে চ্যালেঞ্জ তৈরি করে। একটি মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা গেলে এটি শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, সামাজিক সংহতিতেও বড় ভূমিকা রাখতে পারে। নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ ইস্যু পাকিস্তানের জন্য দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। যদিও সাম্প্রতিক বছরগুলিতে কিছু উন্নতি হয়েছে, তবুও এই সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। উগ্রবাদ, সীমান্ত সমস্যা এবং আঞ্চলিক উত্তেজনা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে চাপে রাখে। এই সমস্যার সমাধানে শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো বিবেচনায় নিতে হবে। শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা গেলে উগ্রবাদের ভিত্তি দুর্বল করা সম্ভব। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পাকিস্তানকে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়। চীন, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক সবকিছুই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাকিস্তানকে তার অবস্থান নির্ধারণ করতে হয়, যা সবসময় সহজ নয়। তবে একটি স্থিতিশীল এবং বাস্তববাদী পররাষ্ট্রনীতি দেশটির অর্থনৈতিক এবং নিরাপত্তার স্বার্থরক্ষায় সহায়ক হতে পারে। জলবায়ু পরিবর্তন পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি নির্ধারক ইস্যু হয়ে উঠছে। নদীভিত্তিক কৃষি, হিমালয় থেকে নেমে আসা পানির ওপর নির্ভরতা এবং মৌসুমি বৃষ্টিপাতের পরিবর্তন এসব দেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে। বন্যা, খরা এবং তাপপ্রবাহ মতো দুর্যোগ ক্রমশ বাড়ছে, যা মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা অনিবার্য। সবশেষে পাকিস্তানের ভবিষ্যৎ নির্ভর করছে তার জনগণের ওপর, তাদের সচেতনতা, অংশগ্রহণ এবং পরিবর্তনের ইচ্ছার ওপর। একটি রাষ্ট্র তখনই সফল হয় যখন তার নাগরিকরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে এবং উন্নয়নের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে যদি একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে, তাহলে পাকিস্তান তার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে। পাকিস্তানের ইতিহাসের ধারাবাহিকতা যখন ভবিষ্যতের দিকে অগ্রসর হয়, তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। রাষ্ট্রটি কি তার অতীতের পুনরাবৃত্তি করবে, নাকি একটি নতুন ধারা তৈরি করতে পারবে? এই অধ্যায়ে সেই সম্ভাব্য রূপান্তরের গভীর বিশ্লেষণ করা যায়, যেখানে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এবং বৈশ্বিক অবস্থানের পরিবর্তন একসঙ্গে কাজ করে একটি নতুন বাস্তবতা গঠন করতে পারে। পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রগুলোর একটি হল গভর্নেন্স বা শাসন ব্যবস্থার গুণগত উন্নয়ন। শুধু গণতন্ত্রের অস্তিত্বই যথেষ্ট নয়, বরং কার্যকর প্রশাসন, ভ্রষ্টামুক্ত প্রতিষ্ঠান এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে নীতির পরিবর্তন হওয়ার কারণে উন্নয়ন প্রকল্পগুলো প্রায়শই স্থায়িত্ব পায়নি। যদি ভবিষ্যতে একটি স্থিতিশীল নীতিগত কাঠামো গড়ে তোলা যায়, তাহলে বিনিয়োগ, শিল্পায়ন এবং সামাজিক উন্নয়ন অনেক বেশি গতিশীল হতে পারে। এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বও বাড়ছে। কেন্দ্রীয় সরকারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে যদি স্থানীয় পর্যায়ে ক্ষমতা ও সম্পদের বিকেন্দ্রীকরণ করা যায়, তাহলে উন্নয়ন আরও দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হতে পারে। স্থানীয় সমস্যার সমাধান স্থানীয়ভাবেই করা গেলে জনগণের অংশগ্রহণও বাড়বে এবং প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।
অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে পাকিস্তানের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সে কি আমদানি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে উৎপাদন ও রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তরিত হতে পারবে? এর জন্য শিল্পনীতির সংস্কার, ছোট ও মাঝারি উদ্যোগের উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। একই সঙ্গে কর ব্যবস্থার সংস্কার এবং রাজস্ব আদায় বৃদ্ধি না করলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হয়ে পড়বে। কৃষি খাত, যা দীর্ঘদিন ধরে পাকিস্তানের অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করছে, সেটিকেও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হলে উন্নত সেচ ব্যবস্থা, নতুন জাতের ফসল এবং প্রযুক্তি নির্ভর কৃষি পদ্ধতি চালু করতে হবে। এতে শুধু খাদ্য নিরাপত্তাই নিশ্চিত হবে না, বরং কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে। ডিজিটাল রূপান্তর পাকিস্তানের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। গভর্নেন্স, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং অনলাইন শিক্ষা এসব খাত উন্নয়নের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি এবং সেবার মান উন্নত করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন নির্ভরযোগ্য ইন্টারনেট কাঠামো, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত দক্ষতা। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। শহরায়ন দ্রুত বাড়ছে, যা নতুন সুযোগ তৈরি করছে, কিন্তু একই সঙ্গে নতুন সমস্যা যেমন বস্তি বৃদ্ধি, যানজট, দূষণ তৈরি করছে। পরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামো উন্নয়ন ছাড়া এই সমস্যাগুলো মোকাবিলা করা কঠিন হবে। নারী ক্ষমতায়ন পাকিস্তানের উন্নয়নের জন্য একটি নির্ধারক উপাদান হতে পারে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়লে অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তবে এর জন্য সামাজিক মানসিকতার পরিবর্তন এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানকে একটি ব্যালেন্সিং অ্যাক্ট চালিয়ে যেতে হবে। একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ নয়। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো গেলে বাণিজ্য ও স্থিতিশীলতা উভয়ই বৃদ্ধি পেতে পারে। নিরাপত্তার দিক থেকেও একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। শুধু মাসরিক শক্তির উপর নির্ভর না করে মানবিক নিরাপত্তা, যেমন খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, এসবকেও গুরুত্ব দিতে হবে। একটি নিরাপদ সমাজ তখনই গড়ে ওঠে যখন নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ হয় এবং তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হতে পারে। সবশেষে পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশ। সাহিত্য, শিল্প, গণমাধ্যম এবং চিন্তাশীল আলোচনার মাধ্যমে একটি উন্মুক্ত ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। যদি মত প্রকাশের স্বাধীনতা এবং সৃজনশীলতার পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে এটি সমাজের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। পাকিস্তানের ইতিহাসের ধারাবাহিকতায় এই পর্যায়টি এক ধরনের সম্ভাব্য ভবিষ্যতের মানচিত্র হিসেবে দেখা যায়, যেখানে রাষ্ট্রটি কোন পথে এগোতে পারে তার একাধিক দিক উন্মোচিত হয়। এই অধ্যায়ে সেই দীর্ঘমেয়াদী রূপান্তর, অভ্যন্তরীণ পুনর্গঠন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে পাকিস্তানের সম্ভাব্য অবস্থান নিয়ে গভীর বিশ্লেষণ করা যায়। প্রথমেই রাষ্ট্রের পরিচয় ও আদর্শগত প্রশ্নটি সামনে আসে। পাকিস্তান একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার রাষ্ট্রচিন্তা ও শাসন ব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। ভবিষ্যতে এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাষ্ট্রটি কতটা ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে পরিচালিত হবে, আর কতটা একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী কাঠামোর দিকে এগোবে। এই ভারসাম্য রক্ষা করা সহজ নয়, কারণ সমাজের ভেতরে বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি বিদ্যমান। তবে একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তুলতে হলে এই বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া অপরিহার্য। রাজনৈতিক কাঠামোর ক্ষেত্রে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হবে প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব নিশ্চিত করা। পাকিস্তানে প্রায়ই দেখা গেছে যে ব্যক্তি বা দলের ওপর নির্ভরশীল রাজনীতি প্রতিষ্ঠানগুলোর শক্তি কমিয়ে দেয়। যদি সংসদ, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি স্বাধীন ও শক্তিশালীভাবে কাজ করতে পারে, তাহলে রাজনৈতিক পরিবর্তন হলেও রাষ্ট্রের মৌলিক কাঠামো অটুট থাকবে। এর ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনাও ধারাবাহিকতা পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আত্মনির্ভরতা এবং বৈচিত্র্য। দীর্ঘদিন ধরে কয়েকটি নির্দিষ্ট খাত, যেমন টেক্সটাইল, অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। ভবিষ্যতে এই নির্ভরতা কমিয়ে প্রযুক্তি, জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং সেবা খাতে বৈচিত্র্য আনা জরুরি। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও বায়ু শক্তি, পাকিস্তানের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করতে পারে, যা জ্বালানি সংকট কমাতে সহায়ক হবে।
পানি ব্যবস্থাপনা পাকিস্তানের জন্য ভবিষ্যতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। দেশটির কৃষি ও জনজীবন অনেকাংশে নদী ও হিমবাহ থেকে আসা পানির ওপর নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত ব্যবহার পানির ওপর চাপ বাড়াচ্ছে। ভবিষ্যতে যদি কার্যকর পানি নীতি, সংরক্ষণ ব্যবস্থা এবং প্রযুক্তি ব্যবহার করা না হয়, তাহলে এটি একটি বড় সংকটে পরিণত হতে পারে। জনসংখ্যাগত পরিবর্তনও পাকিস্তানের জন্য একটি বড় বাস্তবতা। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি একদিকে শ্রমশক্তি বাড়ায়, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করে। যদি এই জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে এটি একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয়ে উঠতে পারে। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে এটি বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণ হতে পারে। শহরায়নের প্রসার পাকিস্তানের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে দ্রুত পরিবর্তন করছে। বড় শহরগুলি অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠছে, কিন্তু একই সঙ্গে অবকাঠামোর ওপর চাপ, দূষণ এবং সামাজিক বৈষম্যও বাড়ছে। পরিকল্পিত নগর উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণ ছাড়া এই সমস্যাগুলো মোকাবিলা করা কঠিন হবে। প্রযুক্তিগত পরিবর্তন ভবিষ্যতের পাকিস্তানের চেহারা অনেকটাই বদলে দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়লে উৎপাদন পদ্ধতি, কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে পাকিস্তান বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। নিরাপত্তা ও ভূরাজনীতির ক্ষেত্রেও ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা। দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থান করার জন্য পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করে। তবে এই অবস্থান যেমন সুযোগ তৈরি করে, তেমনি ঝুঁকিও বাড়ায়। আঞ্চলিক সংঘাত, সীমান্ত সমস্যা এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা পাকিস্তানের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে। সামাজিক সংহতি এবং জাতীয় ঐক্য ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা, সংস্কৃতি এবং প্রাদেশিক বৈচিত্র্য পাকিস্তানের একটি বাস্তবতা। যদি এই বৈচিত্র্যকে শক্তি হিসেবে ব্যবহার করা যায়, তাহলে এটি একটি সমৃদ্ধ ও বহুমাত্রিক সমাজ গড়ে তুলতে সহায়ক হবে। কিন্তু যদি বৈষম্য ও বিভাজন বাড়তে থাকে, তাহলে তা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা অপরিহার্য। এটি শুধু অর্থনৈতিক নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। সবশেষে পাকিস্তানের ভবিষ্যৎ নির্ভর করবে তার দৃষ্টিভঙ্গি বা ভিশনের ওপর। যদি রাষ্ট্রটি একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারে, যেখানে উন্নয়ন, ন্যায় বিচার, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা একসঙ্গে অগ্রাধিকার পায়, তাহলে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব। কিন্তু যদি নীতির অসঙ্গতি, রাজনৈতিক দ্বন্দ্ব এবং স্বল্পমেয়াদী চিন্তাভাবনা প্রাধান্য পায়, তাহলে সম্ভাবনাগুলি বাস্তবে রূপ নেওয়া কঠিন হবে। এই পর্যায়ে এসে পাকিস্তানের ইতিহাসকে শুধু ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সভ্যতাগত যাত্রা হিসেবে দেখা জরুরি, যেখানে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এবং আঞ্চলিক বাস্তবতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই অধ্যায়ে সেই বৃহত্তর রূপান্তরের দিকগুলো বিশ্লেষণ করা যায়, যেখানে পাকিস্তান তার পরবর্তী কয়েক দশকে কোন কাঠামোগত পথে অগ্রসর হতে পারে তার একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। প্রথমেই আসে রাষ্ট্রের টিকে থাকার সক্ষমতা বা স্টেট রেজিলিয়েন্সের প্রশ্ন। একটি রাষ্ট্র কেবল তার ভূখণ্ড বা সরকার দিয়ে টিকে থাকে না, বরং টিকে থাকে তার প্রতিষ্ঠানগুলোর শক্তি, জনগণের আস্থা এবং নীতিগত ধারাবাহিকতার ওপর। পাকিস্তানের ক্ষেত্রে ইতিহাসে দেখা গেছে যে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতি ও অগ্রাধিকার বারবার পরিবর্তিত হয়েছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ হবে। যদি রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি বা দলের প্রভাব থেকে মুক্ত করে শক্তিশালী করতে পারে, তাহলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অর্জন সম্ভব। অর্থনৈতিক কাঠামোর গভীরে গেলে দেখা যায় পাকিস্তান একটি ট্রানজিশনাল ইকোনমির পর্যায়ে রয়েছে। এটি এখনও পুরোপুরি শিল্পোন্নত রাষ্ট্র নয়, আবার সম্পূর্ণ কৃষিনির্ভরও নয়। এই মধ্যবর্তী অবস্থানকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এটি দ্রুত উন্নয়নের সুযোগ তৈরি করতে পারে। তবে এর জন্য প্রয়োজন উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করা। বিশেষ করে ছোট এবং মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করা গেলে কর্মসংস্থান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা উভয়ই বাড়তে পারে।
বিদ্যুৎ ও জ্বালানি খাত পাকিস্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। বারবার জ্বালানি সংকট দেশটির শিল্প উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে। ভবিষ্যতে যদি নবায়নযোগ্য জ্বালানি, পারমাণবিক শক্তি এবং দক্ষ গ্রিড ব্যবস্থাপনা একসঙ্গে উন্নত করা যায়, তাহলে এই সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব। একই সঙ্গে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার রূপান্তর ছাড়া পাকিস্তানের দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। বর্তমান শিক্ষা কাঠামোতে মান, প্রবেশাধিকার এবং আধুনিক দক্ষতার মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে। ভবিষ্যতে যদি একটি একীভূত, দক্ষতা ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে এটি মানব সম্পদ উন্নয়নে বিপ্লব ঘটাতে পারে। বিশেষ করে স্টেম শিক্ষা, অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া জরুরি। সামাজিক কাঠামোর ক্ষেত্রে পাকিস্তান একটি পরিবর্তনশীল সমাজে পরিণত হচ্ছে। শহর এবং গ্রামের মধ্যে ব্যবধান, শ্রেণী বৈষম্য এবং সাংস্কৃতিক বিভাজন এখনও বিদ্যমান। তবে মিডিয়া, প্রযুক্তি এবং অভিবাসনের কারণে সমাজ ধীরে ধীরে আরও সংযুক্ত হচ্ছে। এই পরিবর্তনকে ইতিবাচকভাবে পরিচালনা করতে না পারলে সামাজিক উত্তেজনা বাড়তে পারে, আর সঠিকভাবে পরিচালনা করা গেলে এটি একটি আধুনিক জাতীয় পরিচয় গঠনে সহায়ক হবে। নারীর ভূমিকা ভবিষ্যতে পাকিস্তানে একটি নির্ধারক উপাদান হতে পারে। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অংশগ্রহণ বাড়লে জিডিপি বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন দুটোই ত্বরান্বিত হয়। কিন্তু এর জন্য সামাজিক মানসিকতার পরিবর্তন এবং আইনি সুরক্ষার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাত পাকিস্তানের জন্য একটি বড় রূপান্তরের সুযোগ তৈরি করছে। অনলাইন কাজ, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফিনটেক খাত দ্রুত বাড়ছে। যদি সরকার এই খাতে বিনিয়োগ, প্রশিক্ষণ এবং অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে পারে, তাহলে পাকিস্তান আঞ্চলিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ভূরাজনৈতিক অবস্থান পাকিস্তানের জন্য একই সঙ্গে সুযোগ এবং ঝুঁকি দুটোই বহন করে। দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থান করার কারণে এটি একটি কৌশলগত রাষ্ট্র। কিন্তু এই অবস্থানকে কাজে লাগাতে হলে স্থিতিশীল পররাষ্ট্র নীতি, আঞ্চলিক সহযোগিতা এবং সংঘাত এড়ানোর দক্ষতা প্রয়োজন। চীন, যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পরিবেশগত পরিবর্তন পাকিস্তানের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করছে। হিমবাহ গলন, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা এবং তাপমাত্রা বৃদ্ধি কৃষি ও জলপ্রশাসনকে সরাসরি প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা, বনায়ন, পানি সংরক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অবশেষে পাকিস্তানের ভবিষ্যৎ একটি একক পথ নয়, বরং একাধিক সম্ভাবনার সমষ্টি। একটি পথ উন্নয়ন, স্থিতিশীলতা এবং অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে, অন্যটি অনিশ্চয়তা, সংকট এবং অস্থিরতার দিকে। এই দুই পথের মধ্যে কোনটি বাস্তব হবে তা নির্ভর করবে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নেতৃত্বের দূরদৃষ্টি এবং জনগণের আক্রিয় প্রতিক্রিয়ার ওপর। এই পর্যায়ে পাকিস্তানের ইতিহাসকে আর শুধু রাষ্ট্রের উন্নয়ন বা সংকট হিসেবে দেখা যথেষ্ট নয়, বরং এটিকে একটি দীর্ঘমেয়াদী সভ্যতাগত পুনর্গঠনের প্রক্রিয়া হিসেবে বোঝা দরকার, যেখানে রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক ভিত্তি, সামাজিক মূল্যবোধ এবং আঞ্চলিক বাস্তবতা একসঙ্গে পরিবর্তিত হচ্ছে। এই অধ্যায়ে সেই গভীর রূপান্তরের সম্ভাব্য দিকগুলো বিশ্লেষণ করা হল। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্র ও নাগরিক সম্পর্কের ভবিষ্যৎ রূপ। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা শুধু শাসিত নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী। পাকিস্তানের ক্ষেত্রে ভবিষ্যতে যদি নাগরিক আস্থা বৃদ্ধি পায়, স্বচ্ছতা নিশ্চিত হয় এবং জবাবদেহিতার সংস্কৃতি শক্তিশালী হয়, তাহলে রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি নতুন সামাজিক চুক্তি গড়ে উঠতে পারে। এই চুক্তি ছাড়া দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন কঠিন। রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে ভবিষ্যৎ নির্ভর করবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্যের উপর। যদি কেন্দ্র, প্রদেশ এবং স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতার সুস্পষ্ট বণ্টন নিশ্চিত করা যায়, তাহলে প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র শক্তিশালী করা না গেলে জাতীয় গণতন্ত্রও দুর্বল থেকে যাবে। অর্থনীতির ভবিষ্যৎ বিশ্লেষণে দেখা যায় যে পাকিস্তানকে এখন গ্রোথ মডেল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ কেবল ঋণ ও সহায়তার উপর নির্ভর না করে উৎপাদন, উদ্ভাবন এবং রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।
কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিল্পে অটোমেশন এবং পরিষেবা খাতে ডিজিটাল রূপান্তর একসঙ্গে এগোলে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হতে পারে। বাণিজ্য নীতি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাকিস্তান যদি আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক উন্নত করতে পারে, বিশেষ করে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং চীনের সঙ্গে, তাহলে এটি একটি ট্রানজিট ও বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হতে পারে। তবে এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা অপরিহার্য। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। কেবল ডিগ্রি নয়, দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা ভবিষ্যতের কর্মবাজারে নির্ধারক হবে। তাই শিক্ষা ব্যবস্থাকে পরীক্ষা কেন্দ্রিক কাঠামো থেকে বের করে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক কাঠামোতে রূপান্তর করা জরুরি। স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ভবিষ্যতের একটি বড় চ্যালেঞ্জ ও সুযোগ। জনসংখ্যা বৃদ্ধি এবং শহরায়নের কারণে স্বাস্থ্যসেবার দাবি বাড়ছে। যদি প্রাথমিক স্বাস্থ্যসেবা, ডিজিটাল স্বাস্থ্য এবং সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা উন্নত করা যায়, তাহলে মানব উন্নয়ন সূচকে বড় অগ্রগতি সম্ভব। সামাজিক কাঠামোর ক্ষেত্রে পাকিস্তান ধীরে ধীরে একটি হাইব্রিড সোসাইটিতে পরিণত হচ্ছে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতা পাশাপাশি বিদ্যমান। এই দুইয়ের মধ্যে সংঘাত না বাড়িয়ে সমন্বয় তৈরি করা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্ম এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নারীর ক্ষমতায়ন ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি মূল চালিকা শক্তি হবে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং সামাজিক বাধা দূর করা গেলে এটি জাতীয় উন্নয়নে বড় প্রভাব ফেলবে। ডিজিটাল ভবিষ্যৎ পাকিস্তানের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অর্থনীতি, অনলাইন মার্কেট এবং প্রযুক্তি নির্ভর সেবা খাত ভবিষ্যতের অর্থনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। তবে সাইবার নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো এবং দক্ষ জনশক্তি ছাড়া এই রূপান্তর সম্ভব নয়। পরিবেশগত দিক থেকে পাকিস্তান একটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমশ বাড়ছে, যা কৃষি, পানি এবং নগর জীবনকে সরাসরি প্রভাবিত করছে। ভবিষ্যতে গ্রিন ডেভেলপমেন্ট বা সবুজ উন্নয়ন নীতি গ্রহণ না করলে এই সংকট আরও গভীর হতে পারে। ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান একটি স্ট্র্যাটেজিক বাফার স্টেট হিসেবে অবস্থান করছে। এই অবস্থান তাকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তোলে, কিন্তু একই সঙ্গে ঝুঁকিপূর্ণ। তাই একটি ভারসাম্যপূর্ণ, সংঘাত এড়ানো এবং অর্থনৈতিক সৃষ্টিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে বলা যায়, পাকিস্তানের ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট পথে সীমাবদ্ধ নয়। এটি একাধিক সম্ভাবনার সমন্বয়, যেখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে উন্নয়ন, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে অগ্রসর হওয়া সম্ভব। আর ভুল নীতি ও বিভাজন অব্যাহত থাকলে অনিশ্চয়তা ও সংকটও দীর্ঘায়িত হতে পারে। এই পর্যায়ে এসে পাকিস্তানের ইতিহাসকে শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক বিশ্লেষণে সীমাবদ্ধ না রেখে আরও গভীরভাবে দীর্ঘমেয়াদী জাতি গঠন প্রক্রিয়া হিসেবে বোঝা জরুরি। কারণ একটি রাষ্ট্রের ভবিষ্যৎ শুধু তার সরকার বা নীতির উপর নির্ভর করে না, বরং তার সমাজের মানসিকতা, শিক্ষা, প্রতিষ্ঠান এবং বৈশ্বিক অবস্থানের সম্মিলিত ফল। প্রথমেই দেখা যায় পাকিস্তানের জাতি গঠনের একটি চলমান চ্যালেঞ্জ, জাতীয় পরিচয়ের প্রশ্ন। একটি শক্তিশালী রাষ্ট্র তখনই গড়ে ওঠে যখন তার নাগরিকরা একটি অভিন্ন পরিচয়, অভিন্ন লক্ষ্য এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে একত্রিত হয়। পাকিস্তানের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় একটি শক্তিশালী ঐক্যের উপাদান হলেও ভাষা, সংস্কৃতি এবং প্রাদেশিক বৈচিত্র্য মাঝে মাঝে বিভাজনের কারণ হয়েছে। ভবিষ্যতে এই বৈচিত্র্যকে যদি বিভাজনের বদলে শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে একটি আরও অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় গড়ে উঠতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাতিষ্ঠানিক সংস্কার। ইতিহাসে দেখা যায়, প্রতিষ্ঠান দুর্বল হলে রাষ্ট্র ব্যক্তিনির্ভর হয়ে পড়ে, আর ব্যক্তিনির্ভর রাষ্ট্র দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকতে পারে না। পাকিস্তানের ভবিষ্যৎ উন্নয়নের জন্য প্রয়োজন এমন একটি প্রশাসনিক কাঠামো যেখানে নীতি ব্যক্তি পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হবে না, বরং ধারাবাহিক থাকবে। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো যত বেশি স্বচ্ছ ও স্বাধীন হবে, তত বেশি রাষ্ট্রের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। অর্থনৈতিক কাঠামোর ভবিষ্যৎ নির্ভর করছে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর। পাকিস্তানের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শ্রমশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা। কেবল জনসংখ্যা বৃদ্ধি নয়, বরং সেই জনসংখ্যার দক্ষতা, শিক্ষা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করাই অর্থনৈতিক অগ্রগতির মূল চাবিকাঠি।
শিল্পায়ন, প্রযুক্তি এবং কৃষির আধুনিকীকরণ একসঙ্গে এগোলে অর্থনীতি আরও ভারসাম্যপূর্ণ হতে পারে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল শিল্পনীতি ও রপ্তানি কৌশল। একটি অর্থনীতি তখনই শক্তিশালী হয় যখন তার রপ্তানি ভিত্তি বিস্তৃত ও প্রতিযোগিতামূলক হয়। পাকিস্তানের ক্ষেত্রে টেক্সটাইলের পাশাপাশি তথ্য প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাত ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। এই খাতগুলোতে বিনিয়োগ বাড়লে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে শুধুমাত্র তথ্য মুখস্থ করা যথেষ্ট নয়, বরং বিশ্লেষণ, উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন। যদি পাকিস্তান একটি আধুনিক, গবেষণাভিত্তিক এবং দক্ষতা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে, তাহলে এটি একটি শক্তিশালী মানব সম্পদ তৈরি করতে সক্ষম হবে, যা দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি গঠন করবে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে একটি বড় প্রবণতা হল নগরায়ন ও ডিজিটাল সংযোগ। শহরগুলো ক্রমশ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে হয়ে উঠছে, যেখানে নতুন চিন্তা, প্রযুক্তি এবং জীবনধারা বিকশিত হচ্ছে। এই পরিবর্তন সমাজকে আরও গতিশীল করছে, তবে একই সঙ্গে নতুন বৈষম্যও তৈরি করছে। এই বৈষম্য কমাতে হলে পরিকল্পিত নগর উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। নারীর ভূমিকা ভবিষ্যতে পাকিস্তানে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি সমাজ তখনই পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে যখন তার অর্ধেক জনগোষ্ঠী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়ানো হলে অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং সামাজিক ভারসাম্য উন্নত হবে। প্রযুক্তিগত পরিবর্তন পাকিস্তানের ভবিষ্যৎকে দ্রুত রূপান্তরিত করছে। ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অনলাইন শিক্ষা এবং ফিনটেক ব্যবস্থা নতুন সুযোগ তৈরি করছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে, আর খাপ খাইয়ে নিতে পারলে পাকিস্তান একটি আঞ্চলিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। পরিবেশগত চ্যালেঞ্জ ভবিষ্যতের একটি নির্ধারক উপাদান। জল সংকট, তাপমাত্রা বৃদ্ধি, বন্যা এবং খরা এসব সমস্যা কেবল পরিবেশগত নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই সবুজ উন্নয়ন, টেকসই কৃষি এবং পরিবেশবান্ধব নীতি গ্রহণ করা ভবিষ্যতের জন্য অপরিহার্য। ভূরাজনৈতিক বাস্তবতা পাকিস্তানকে একটি জটিল অবস্থানে রেখেছে। আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা, আন্তর্জাতিক জোট এবং অর্থনৈতিক করিডোরগুলো দেশের সামরিক গুরুত্ব বাড়িয়েছে। তবে এই অবস্থানকে সফলভাবে কাজে লাগাতে হলে একটি স্থিতিশীল ও বাস্তববাদী পররাষ্ট্র নীতি প্রয়োজন, যা সংঘাতের বদলে সহযোগিতাকে অগ্রাধিকার দেবে। সবশেষে বলা যায়, পাকিস্তানের ভবিষ্যৎ একটি বহুমাত্রিক প্রক্রিয়া, যেখানে একক কোনো ফ্যাক্টর নয়, বরং বহু উপাদান একসঙ্গে কাজ করে। রাষ্ট্রের স্থিতিশীলতা, অর্থনৈতিক শক্তি, সামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক অবস্থান সবকিছু মিলেই তার ভবিষ্যৎ নির্ধারিত হবে। এই পর্যায়ে পাকিস্তানের ইতিহাসকে আরও গভীরভাবে বুঝতে গেলে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে। রাষ্ট্রের ভবিষ্যৎ কেবল অর্থনীতি বা রাজনীতির ওপর নির্ভর করে না, বরং এটি একটি সিস্টেমিক ইকোসিস্টেমের ফল, যেখানে প্রতিষ্ঠান, সমাজ, প্রযুক্তি, পরিবেশ এবং বৈশ্বিক শক্তিগুলো একসঙ্গে কাজ করে। এই অধ্যায়ে সেই জটিল আন্তঃসম্পর্কগুলো বিশ্লেষণ করা হলো, যা পাকিস্তানের দীর্ঘমেয়াদী গতিপথ নির্ধারণ করতে পারে। প্রথমেই আসে প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন। একটি রাষ্ট্র তখনই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে যখন তার প্রতিষ্ঠানগুলো ব্যক্তিনির্ভর না হয়ে নিয়ম ভিত্তিক হয়। পাকিস্তানের ক্ষেত্রে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করা। যদি নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ প্রক্রিয়া রাজনৈতিক পরিবর্তনের বাইরে থেকে স্থিতিশীলভাবে কাজ করতে পারে, তাহলে দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব হবে। অন্যথায় প্রতিটি সরকার পরিবর্তনের সঙ্গে উন্নয়নের গতি বারবার থেমে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল অর্থনীতির কাঠামোগত রূপান্তর। বর্তমানে পাকিস্তান একটি লো মিডল ইনকাম অর্থনীতির পর্যায়ে রয়েছে, যেখানে উৎপাদনশীলতা সীমিত এবং বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বেশি। ভবিষ্যতে এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে শিল্পভিত্তি শক্তিশালী করতে হবে এবং রপ্তানিমুখী অর্থনীতির দিকে অগ্রসর হতে হবে। বিশেষ করে ভ্যালু অ্যাডেড প্রোডাকশন, যেমন প্রসেসড ফুড, টেকনোলজি সেবা এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, এই খাতগুলো অর্থনীতিকে নতুন গতি দিতে পারে। জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি কেন্দ্রীয় ইস্যু। শিল্পায়ন এবং নগরায়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদা পূরণে যদি নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর ও বায়ু শক্তিকে কার্যকরভাবে ব্যবহার করা যায়, তাহলে আমদানি নির্ভরতা কমবে এবং পরিবেশগত ভারসাম্যও রক্ষা পাবে। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি না করলে উৎপাদন খরচ কমানো কঠিন হবে। কৃষিখাত পাকিস্তানের অর্থনীতির একটি ঐতিহ্যবাহী ভিত্তি হলেও এটি এখন পরিবর্তনের প্রয়োজনের মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত, পানির সংকট এবং জমির অবক্ষয় কৃষিকে চাপে ফেলছে। আধুনিক সেচ প্রযুক্তি, জেনেটিক ফসল উন্নয়ন
এবং স্মার্ট ফার্মিং ব্যবহার করা গেলে কৃষিখাত আবারও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হতে পারে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তর একটি দীর্ঘমেয়াদী জাতি গঠনের মূল উপাদান একটি দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে শুধু প্রাথমিক শিক্ষা নয় উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নত করা জরুরি বিশ্ববিদ্যালয়গুলিকে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে উন্নভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতি ত্বরান্বিত হবে একই সঙ্গে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন যাতে কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক তৈরি হয় ডিজিটাল অর্থনীতি ভবিষ্যতে পাকিস্তানে একটি বড় রূপান্তর ঘটাতে পারে ই-কমার্স ফ্রিল্যান্সিং সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই খাতে বিনিয়োগ এবং নীতিগত সহায়তা বৃদ্ধি পেলে পাকিস্তান বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে সামাজিক কাঠামোর দিক থেকে পাকিস্তান একটি রূপান্তরশীল সমাজে পরিণত হচ্ছে যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে ভারসাম্য তৈরি হচ্ছে এই পরিবর্তন কখনো কখনো উত্তেজনা সৃষ্টি করলেও এটি নতুন চিন্তা ও সংস্কৃতির জন্ম দিচ্ছে তরুণ প্রজন্ম এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে যারা প্রযুক্তি শিক্ষা এবং উদ্যোক্তা কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি করছে নারী অংশগ্রহণ ভবিষ্যতের উন্নয়নে একটি নির্ধারক ভূমিকা পালন করবে নারীরা যদি শিক্ষা কর্মসংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ পায় তাহলে এটি শুধু সামাজিক ন্যায়বিচারই নিশ্চিত করবে না বরং অর্থনৈতিক বৃদ্ধিও বাড়াবে তাই নীতি পর্যায়ে লিঙ্গ সামত্তা নিশ্চিত করা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামোর ক্ষেত্রেও একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন শুধু মাসরিক নিরাপত্তা নয় বরং অর্থনৈতিক খাদ্য পানি এবং সাইবার নিরাপত্তাও এখন সমান গুরুত্বপূর্ণ একটি আধুনিক রাষ্ট্র তখনই নিরাপদ থাকে যখন তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ হয় এবং প্রযুক্তিগত অবকাঠামো সুরক্ষিত থাকে ভূরাজনৈতিক অবস্থান পাকিস্তানকে একটি কৌশলগত সুবিধা দিলেও একই সঙ্গে এটি তাকে জটিল আন্তর্জাতিক সমীকরণের মধ্যে ফেলে দেয় চীন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস্তববাদী এবং অর্থনৈতিক স্বার্থকেন্দ্রিক পররাষ্ট্রনীতি এই ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে পরিবেশগত পরিবর্তন পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি গুরুতর রিস্ক হিসেবে আবির্ভূত হচ্ছে হিমবাহ গলন নদীর প্রবাহ পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়া কৃষি ও শহুরে জীবনে বড় প্রভাব ফেলছে তাই টেকসই উন্নয়ন নীতি কার্বন নির্গমন হ্রাস এবং সবুজ প্রযুক্তি গ্রহণ করা অত্যন্ত জরুরি অবশেষে বলা যায় পাকিস্তানের ভবিষ্যৎ একটি বহুমাত্রিক সমীকরণ যেখানে কোনো একক উপাদান নয় বরং বহু উপাদানের সমন্বয় তার পথ নির্ধারণ করবে রাষ্ট্রের শক্তিশালী প্রতিষ্ঠান কার্যকর অর্থনীতি দক্ষ মানব সম্পদ এবং স্থিতিশীল সমাজ একসঙ্গে কাজ করলে একটি উন্নত ভবিষ্যৎ সম্ভব এই শেষ পাঠে পাকিস্তানের ইতিহাসকে একটি সমাপ্ত গল্প হিসাবে নয় বরং একটি চলমান যাত্রা হিসাবে বোঝা জরুরি কারণ কোনো রাষ্ট্রই স্থির নয় সে নিরবচ্ছিন্ন পরিবর্তিত হয় শেখে ভুল করে এবং নতুনভাবে নিজেকে গড়ে তোলে পাকিস্তানের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য প্রথমে যে বিষয়টি স্পষ্ট হয় তা হল ইতিহাসের পুনরাবৃত্তি এড়ানোর প্রয়োজনীয়তা পাকিস্তানের অতীত দেখলে বোঝা যায় যে রাজনৈতিক অস্থিরতা প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং ক্ষমতার অসম ভারসাম্য বারবার সংকট তৈরি করেছে এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য একটি শিক্ষা যে রাষ্ট্র যত বেশি প্রতিষ্ঠান নির্ভর হবে তত বেশি স্থিতিশীল হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হল অর্থনৈতিক স্বনির্ভরতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা দীর্ঘস্থায়ী হয় না বাহ্যিক সহায়তা ঋণ এবং স্বল্পমেয়াদী অর্থনৈতিক নীতির ওপর নির্ভরতা একটি রাষ্ট্রকে দুর্বল করে তোলে তাই দীর্ঘমেয়াদে উৎপাদনশীল অর্থনীতি রপ্তানি বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নই টেকসই পথ তৃতীয়ত সমাজের ঐক্য ও অন্তর্ভুক্তি একটি রাষ্ট্রের শক্তির মূল ভিত্তি ভাষা সংস্কৃতি অঞ্চল বা মতাদর্শগত পার্থক্য যদি বিভাজনের কারণ হয় তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হয় কিন্তু যদি এই বৈচিত্র্যকে সম্মান করে একটি অভিন্ন জাতীয় লক্ষ্য তৈরি করা যায় তাহলে সেটাই সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয় চতুর্থত শিক্ষা হল ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ একটি জাতি তখনই এগিয়ে যায় যখন তার মানুষ চিন্তা করতে শেখে প্রশ্ন করতে শেখে এবং নতুন কিছু তৈরি করতে পারে মুখস্থ নির্ভর শিক্ষা নয় বরং দক্ষতা সৃজনশীলতা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ভবিষ্যতের চাবিকাঠি পঞ্চমত প্রযুক্তি ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা এখন আর বিকল্প নয় বরং বাধ্যতামূলক যে দেশ ডিজিটাল রূপান্তর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক অর্থনীতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে সেই দেশই ভবিষ্যতে এগিয়ে থাকবে ষষ্ঠত পরিবেশগত বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সত্য যা পাকিস্তান মতো দেশকে সরাসরি প্রভাবিত করছে তাই উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করা ভবিষ্যতের জন্য অপরিহার্য
সবশেষে বলা যায়, পাকিস্তানের ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। কোনো রাষ্ট্রের ভবিষ্যৎ আগে থেকে নির্ধারিত নয়, এটি মানুষের সিদ্ধান্ত, নীতি, নেতৃত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে। ভুল পথ যেমন সংকট তৈরি করতে পারে, তেমনি সঠিক সিদ্ধান্ত একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এই শেষ পাঠে পাকিস্তানের পুরো ইতিহাসের সারমর্ম হল, একটি রাষ্ট্র বারবার সংকটের মুখোমুখি হলেও তার ভেতরে সবসময় নতুনভাবে গড়ে ওঠার সম্ভাবনা থাকে, আর সেই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিতে পারে কেবল সচেতন নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ।